হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা এমন একটা টপিক নিয়ে কথা বলবো যে টপিকটা অনেক জায়গায় অ্যাকচুয়ালি সব জায়গায় ভুল পড়ানো হয় এবং সব জায়গায় ভুল শেখানো হয়। বেসিক্যালি ফর সিম্পলিসিটি, মানে অন্য কোনো রিজনটা শুধু সিম্পলিসিটির কারণে এটা অ্যাকচুয়ালি সব জায়গায় ভুল পড়ানো হয় এবং বইয়েও ভুল করে লেখা বা সরাসরি ভুল বলা ঠিক হবে না, ইনকমপ্লিটভাবে লেখা। সো আজকে আমরা সেই জিনিসটা দেখব, কোথায় ভুল কোথায় সমস্যা সেটা দেখব এবং বোর্ডের একটা কোয়েশ্চেন সলভ করব এই টপিক থেকে, যেটা এই ভুলটাকে ধরে দেয় এবং হ্যাঁ রাইটটা শিখবো। তো চলো শুরু করি বেশি কথাবার্তা না বলে। সো এটা হলো আমাদের বেন্ডিং অফ এ সাইক্লিস্ট ইন এ কার্ভড রোড, অর্থাৎ একটা বাঁকানো রাস্তায় একটা সাইক্লিস্টের ঘূর্ণন। সো এখানে কি হয় আমরা জানি যে সাইক্লিস্টকে আমরা জানি থেরাগোনে বাঁকাইতে হয়, তাই না? যদি সে সর্বোচ্চ ভি বেগে যাইতে হয় তাহলে তাকে বৃত্তাকার পথে ঘুরতে গেলে থেরাগোনে বাঁকাইতে হয়। সো ধরি থেরাগোনে বাঁকাইলো, সো এদিক বরাবর আমাদের ভূমির প্রতিক্রিয়া থাকবে আর, এবং আর এর দুইটা উপাংশ হবে আর কস থেটা আর সাইন থেটা, তাই না? আর কস থেটা হবে এমজির সমান, এই যে আর কস থেটা এমজিরে কাটবে আর আর সাইন থেটা হয়ে যাবে কি আমাদের কেন্দ্রমুখী বলের যোগান দিবে, তাই না? এই যে কেন্দ্র বরাবর আর সাইন থেটা কাজ করতেছে, সো কেন্দ্রমুখী বলের যোগান দিবে। এবার আমি এই 1 নম্বর ইকুয়েশনটা 2 নম্বর দিয়ে যদি ভাগ করি তাহলে আর আর কাটা সাইন থেটা বাই কস থেটা হয়ে যাবে টেন থেটা এবং এম বি স্কোয়ার বাই আর ডিভাইডেড বাই এম জি। সো এখানে এম এম কাটা ভি স্কোয়ার বাই আর ডিভাইডেড বাই জি যদি করি ভি স্কোয়ার বাই আর জি হয়ে যাবে। এ পর্যন্ত সব ঠিক আছে এবং আমরা জানি যে এই ভিটা হলো সর্বোচ্চ সর্বোচ্চ নিরাপদ বেগ। সো বেসিক্যালি উনি যত বেশি বেগে যাবে তাকে তত বেশি অ্যাঙ্গেলে বাঁকাইতে হবে। এখানে এটা সমস্যাটা। সমস্যাটা কোথায় ভাইয়া? এখানেই দেখো, আমি যদি এখন তোমাকে একটা কোয়েশ্চেন সলভ করতে দেই যে একজন বাইক চালক 50 মিটার বৃত্তাকার পথে ঘুরতে যাচ্ছেন, তিনি সর্বোচ্চ কত বেগে বাঁক নিতে পারবেন, সেক্ষেত্রে তাকে কত কোণে বাঁকতে হবে। এখানে দেওয়া রাখছে ভূমির ঘর্ষণ গুণাঙ্ক। সো এখানে জাস্ট একটাই টুইস্ট, বেসিক্যালি এটা পুরো সব কিছু সেম, জাস্ট একটা টুইস্ট। এটা বোর্ডের কোয়েশ্চেন। সো দেখি এখানে কি করা যেতে পারে, যে এই যে তাকে উলম্বের সাথে থেরাগনে বাঁকতে হইলো। সো আর এদিক বরাবর আমাদের প্রতিক্রিয়া থাকবে ভূমির আর কস থেটা আর সাইন থেটা। আর কস থেটা কি করবে, এমজি রেখায় দিবে। সো এই যে আর কস থেটা ইজ ইকুয়াল টু এমজি, আর এখানে আর সাইন থেটা থাকবে। আর সাইন থেটা এটা বৃত্তাকার কেন্দ্রমুখী বলের যোগান দিবে। তবে আরও একজন আছে, সেটা হলো আমাদের ফ্রিকশন। সো বৃত্তাকার পথে ঘোরার সময় একটা বস্তু কি হয়, বাইরে ছিটকে যেতে চায়, ছিটকে যাওয়ার প্রবণতা থাকে। এই কারণে তখন কেন্দ্র বরাবর একটা বল কাজ করে, তাই না? মানে কেন্দ্র বরাবর এর বিপরীতে আমাদের ফ্রিকশন কাজ করবে। ঠিক আছে, বাইরে ছিটকে যেতে যেতে চাবে, এর অপোজিট দিকে আমাদের ফ্রিকশন কাজ করবে এবং সর্বোচ্চ বেগে যেহেতু ঘোরার কথা বলতেছেন, সেহেতু এটা কি হয়ে যাবে, লিমিটিং ফ্রিকশন বা সৈমান্তিক ঘর্ষণ। এবং সৈমান্তিক ঘর্ষণ আমরা জানি মিউ ইজ ইকুয়াল টু, সরি, এফ লিমিটিং ইজ ইকুয়াল টু মিউ ইন্টু নর্মাল ফোর্স। সো এখানে অবিলম্ব প্রতিক্রিয়া যেটা, সেটা এমজি সমানই। সো এফ লিমিটিং ইজ ইকুয়াল টু মিউ এমজি। সো দেখো কেন্দ্র বরাবর এই বলটা কাজ করতেছে আর এই বলটা কাজ করতেছে। তো আমরা দেখতে পারি যে আর সাইন থিটা প্লাস মিউ এমজি ইজ ইকুয়াল টু এম বি স্কোয়ার বাই আর। এবং আমি চাইলে এই মিউ এমজি রে ওই পাশে পাঠাই দিই, তাহলে আর সাইন থিটা ইজ ইকুয়াল টু কত হয়ে যায়, আমি যদি এম কমন নিই বি স্কোয়ার বাই আর মাইনাস মিউ জি। আর আর কস থিটা দেখি তো আমরা যে এমজিকে কাটাকাটি করে দেয়। ঠিক আছে, এবার আমি এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা ভাগ করে দিলাম। সো এখানে কি আর আর কাটা সাইন থিটা বাই কস থিটা টেন থিটা, এম এম কাটা বি স্কোয়ার বাই আর মাইনাস মিউ জি ডিভাইডেড বাই জি করলে হয়ে যায় ভি স্কোয়ার বাই আর জি মাইনাস মিউ। ভাই অনেক ভালো লাগছে, অসাধারণ কোয়েশ্চেন বা সলভ করে ফেলছি। এটার ভ্যালু বসাই দিব, এটার ভ্যালু বসাই দিব, এটার ভ্যালু বসাই দিব, হয়ে যাবে। এবং খুব মজা পাইছি ভাইয়া, এটা অ্যাকচুয়ালি ভুল, এটা একদম ডাহা ভুল। দিস ইজ রং, রং মেথড। এবং বেশিরভাগ টেস্ট পেপারে, বেশিরভাগ জায়গায় যারা টেস্ট পেপার সলভ করাইছেন সবাই এই ভুল করে বসে আছে। সো ভুল কোথায় এখানে, সেই জিনিসটা এখন আমরা দেখব। দেখো দেখো ভাই, ভূমি না সবসময় আমাদের লম্ব বরাবর প্রতিক্রিয়া দেয়। আমরা যখন কোথাও দাঁড়াই, ওই দাঁড়ানোর স্পর্শতলের সাথে লম্ব বরাবর আমাদের ভূমি কী করে, প্রতিক্রিয়া দেয়। যেমন ধরো আমি যদি এখানে বাঁকাভাবে দাঁড়াই, এই যে একটা গোলক রাখলাম, সো এই যে গোলক আর বস্তুর স্পর্শতলের লম্ব বরাবর কাজ করে কি আমাদের অভিলম্ব প্রতিক্রিয়া বা নর্মাল রিয়াকশন। এবং মজার জিনিস কি জানো, এই যে অভিলম্ব প্রতিক্রিয়া এনার ক্ষেত্রে কাজ করতেছে বৃত্তাকার পথার ক্ষেত্রে, আবার এখানেও অভিলম্ব প্রতিক্রিয়া এই বরাবর কাজ করতেছে। ঠিক আছে, এখন কথা হলো এই যে কেন্দ্র বরাবর যে বল কাজ করতেছে, এটা কি শুনলে অবাক হবা, জেনে অবাক হবা, এই কেন্দ্র বরাবর যে বল কাজ করতেছে এটাকে আমরা বলি ফ্রিকশন। ইয়েস, ইট ওয়াজ ফ্রিকশন অল অ্যালং। ফ্রিকশন ছাড়া বৃত্তাকার পথে ঘোরা যায় না ভাই। ব্যাংকিং যদি না থাকে তাহলে ফ্রিকশন ছাড়া বৃত্তাকার পথে মইরা গেলেও ঘুরতে পারবা না। বুঝতে পারছো? বেসিক্যালি এই ফ্রিকশন ফোর্স এফ এবং অভিলম্ব প্রতিক্রিয়া উপরের দিকে এন থাকে,
এবং এদের লব্ধি থাকে হলো আর। বেসিক্যালি আর ইজ ইকুয়াল টু এন নর্মাল ফোর্স প্লাস এফ ফ্রিকশন ফোর্স। এবং এটাকে কেন ভূমির প্রতিক্রিয়া বলা হয় জানো? কারণ দেখো দিন শেষে এই ফ্রিকশনও আসছে ভূমি থেকে, এই অবিলম্ব প্রতিক্রিয়াও আসছে ভূমি থেকে, এর মানে এদের লব্ধিও দিন শেষে ভূমি থেকেই আসবে, এবং এটাকে আমরা বলি লব্ধি প্রতিক্রিয়া। লব্ধি প্রতিক্রিয়া। ঠিক আছে, এটাকে আমরা কি বলবো ভাইয়া? লব্ধি প্রতিক্রিয়া। সো হোপফুলি তুমি এই পর্যন্ত বুঝতে পারছো। আচ্ছা, এখন কথা হইলো ভাই তাহলে আমার কেন বাঁকান লাগতেছে? ভাই বাঁকানো তো কোনো প্রয়োজনই মনে হইতেছে না, যে এদিক বরাবর ফ্রিকশন আছে, এদিক বরাবর অবিলম্ব প্রতিক্রিয়া আছে, ফ্রিকশন তো খুবই সুন্দরভাবে আমাকে কেন্দ্রমুখী বলের যোগান দিয়েই দিতেছে, তাহলে আমি কেন বাঁকাবো থেটা অ্যাঙ্গেলে? আমি তো কোনো প্রয়োজন দেখতেছি না ভাই। এই যে এফ লিমিটিং ইজ ইকুয়াল টু এম বি স্কোয়ার বাই আর, এবং সুন্দর মতো আমরা এখান থেকে পাওয়া যাব যে এই যে মিউ ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, মিউ ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর হয়ে গেছে শেষ। সরি, ভি স্কোয়ার বাই আর জি হয়ে গেছে শেষ। আমার তো তাহলে অ্যাঙ্গেলে ঘোরা লাগলো না। অ্যাঙ্গেলে কেন ঘোরা লাগতেছে? অ্যাঙ্গেলে ঘোরার মেইন রিজন হলো ভাইয়া টর্করে বাধা দেওয়া। দেখো ঠান্ডা মাথায় যদি চিন্তা করে দেখো যে এই লোকটা বৃত্তাকার পথে ঘুরতেছে, সো এদিক বরাবর থাকবে ফ্রিকশন, এদিক বরাবর থাকবে অবিলম্ব প্রতিক্রিয়া। এখন এই লোকের ভর কেন্দ্র এই যে ভূমি থেকে এই লোকের একদম নিচ থেকে এই লোকের ভর কেন্দ্র হলো ধরো এক্স উচ্চতায় তার ভর কেন্দ্র। এখন তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো, ভর কেন্দ্রের সাপেক্ষে এই ফ্রিকশন কি একটা টর্ক প্রয়োগ করতেছে। আমরা কি জানতাম টর্ক মানে কি ছিল? টর্ক মানে ছিল হলো আর পারপেন্ডিকুলার ইন্টু এফ, তাই না? বল এবং বলের ক্রিয়ারেখা থেকে ঘূর্ণনক্ষের লম্ব দূরত্ব, বল এবং বলের ক্রিয়ারেখা থেকে ঘূর্ণনক্ষের লম্ব দূরত্ব। সো এখানে কি আছে দেখো, এই যে বলের ক্রিয়ারেখা থেকে ঘূর্ণনক্ষের লম্ব দূরত্ব, সো এখানে টর্ক হয়ে যাবে হলো এক্স ইন্টু এফ, এখানে টর্ক আছে। সো এই টর্কটা কোন দিকে ঘুরাবে দেখো, আর ক্রস এফ যদি করো এই দিক বরাবর ঘুরাইতে চাবে, এবং এই টর্কটারে কাউন্টার অ্যাক্ট করার মতো, মানে এই টর্কটারে বাধা দেওয়ার মতো কেউ আছে? ওই তো ফাঁকা মাঠ পায়ে গেছে, ওই কি করবে? ওই তো ওরে উল্টাই দিবে। টর্কের কারণে কি হয়ে যাবে? এই লোকটা উল্টায় যাবে। সো এই টর্কটারে বাধা দেওয়ার জন্য এই লোকটা কিছু পরিমাণ অ্যাঙ্গেলে ঘুরছেন। বুঝতে পারছো? উনি কেন বাঁকাইছেন হলো টর্করে বাধা দেওয়ার জন্য, ভি বেগে ঘোরার জন্য না, মানে বাঁকাইছেন টর্করে বাধা দেওয়ার জন্য। বুঝতে পারছো? সো একটা জিনিস আমরা একটু খেয়াল করি, এদিক বরাবর আছে ফ্রিকশন, এদিক বরাবর আছে হলো আমাদের এন, তাই না? অবিলম্ব প্রতিক্রিয়া, এবং এই দুইজনের লব্ধি হলো আমাদের আর। ঠিক আছে, সো এইখান থেকে একটা জিনিস দেখো, এটা যদি অবিলম্বের সাথে থেটা অ্যাঙ্গেলে আমাদের লব্ধি বল কাজ করে, তাহলে আমরা বলতে পারি ভাই ট্যান থেটা ইজ ইকুয়াল টু, বা আমরা এভাবেও বলতে পারি যে ভাই আর কস থেটা ইজ ইকুয়াল টু নর্মাল ফোর্স, আর অন্যদিকে আর সাইন থেটা ইজ ইকুয়াল টু এফ, বা আমরা বলি এফ লিমিটিং। কেন এফ লিমিটিং? কারণ সর্বোচ্চ বেগে ঘোরার ট্রাই করতেছে। সো আমি এখন কি করলাম, এই দুজনের ভাগ করে দিলাম, তাহলে আমরা পাবো যে ট্যান থেটা ইজ ইকুয়াল টু এফ লিমিটিং ডিভাইডেড বাই এন। এই পর্যন্ত ঠিক আছে। এদিক বরাবর এই যে থেটা অ্যাঙ্গেলে আমাদের অভিলম্ব প্রতিক্রিয়া কাজ করে। এখন আমি জানি না তারে কত অ্যাঙ্গেলে ঘুরতে হবে, ধরো আমি জানি না তাকে কত অ্যাঙ্গেলে ঘুরতে হবে, আমি জাস্ট জানি না কত অ্যাঙ্গেলে ঘুরতে হবে, ধরি তাকে আলফা অ্যাঙ্গেলে ঘুরতে হবে। আগে আমি ট্যান থেটাটা বের করলাম, ঠিক আছে? অভিলম্ব প্রতিক্রিয়ার এই ভূমির প্রতিক্রিয়ার কত অ্যাঙ্গেলে কাজ করবে এটা আমি জাস্ট আপাতত বাইর করে রাখছি। এখন আমি দেখতে চাই যে তাকে কত অ্যাঙ্গেলে বাঁকতে হবে। ধরি তাকে অভিলম্বের সাথে আলফা অ্যাঙ্গেলে বাঁকা নিতে হবে। কি হবে? অভিলম্বের সাথে আলফা অ্যাঙ্গেলে বাঁক নিতে হবে, যাতে তিনি এই টর্ক দুইটারে কাউন্টার অ্যাক্ট করতে পারেন। এই যে লিমিটিং ফ্রিকশন, এদিকে আমাদের ফ্রিকশন ধরলাম, আপাতত এফই লেখা রাখি ভাই, আর এদিক বরাবর থাকবে আমাদের নর্মাল রিয়াকশন বা অভিলম্ব প্রতিক্রিয়া। ঠিক আছে, এখন তার এই যে একদম তার পা থেকে একদম ভরকেন্দ্র পর্যন্ত এই যে জি পর্যন্ত আমার ডিস্টেন্স হলো ধরি এক্স। ঠিক আছে, ভরকেন্দ্র থেকে ডিস্টেন্স ধরি হলো এক্স। সো এইটা আলফা। সো আমার এই যে ফ্রিকশনের কারণে টর্ক কি হবে ভাই? এদিক বরাবর ঘুরবে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। আর এখন দেখো অভিলম্ব প্রতিক্রিয়ার কারণে টর্ক হইতাছে, আগে কিন্তু অভিলম্ব প্রতিক্রিয়ার কারণে টর্ক ছিল না, কারণ এই যে অভিলম্ব বলটা ঘূর্ণনক্ষের মধ্য দিয়ে যাইতেছিল, অর্থাৎ ডিস্টেন্স ছিল জিরো, এই কারণে ঘুরতে পারতেছিল না, মানে টর্ক দিতেছিল না নর্মাল ফোর্স। এখন কিন্তু দেখো টর্ক ঠিকই নর্মাল ফোর্স দিবে। সো এইবার টর্ক হবে যে হলো আর ক্রস এফ যদি করো তাহলে এই ক্লকওয়াইজ হয়ে যাবে টর্ক।
সো তাকে আলফা অ্যাঙ্গেলে এমনভাবে ঘুরতে হবে যাতে এইটার কারণে টর্ক, এটার কারণে টর্ক সমান হয়ে যায়, অর্থাৎ নর্মাল ফোর্সের টর্ক বা ফ্রিকশনের টর্ক ইজ ইকুয়াল টু নর্মাল ফোর্সের কারণে টর্ক। সো লিখলাম, ভালো কথা। এবার এই ফ্রিকশনের কারণে টর্ক কী হবে আমরা জানি যে বল ইন্টু বল থেকে ঘূর্ণন অক্ষের ক্রিয়ারেখার লম্ব দূরত্ব, বেসিক্যালি এই ডিস্টেন্সটা আমার লাগবে, ঠিক আছে, এই ডিস্টেন্সটা লাগবে। সো এই যে এটা যদি এক্স হয়, এটা যদি আলফা হয়, তাহলে আমি বলতে পারি এটা হলো এক্স কজ আলফা। এক্স্যাক্টলি, তাহলে আমি বলতে পারতেছি ফ্রিকশনের কারণে টর্ক হলো এক্স কজ আলফা ইন্টু ফ্রিকশন। ওকে, অন্যদিকে এই অভিলম্ব প্রতিক্রিয়ার কারণে টর্ক কী হবে? এই যে অভিলম্ব প্রতিক্রিয়া বল, দাঁড়াও আগে এটা একটু সুন্দর করে লিখি, লাল কলম দিয়ে লিখলে ভালো দেখা যায় না। এক্স কজ আলফা ইন্টু ফ্রিকশন ইজ ইকুয়াল টু, দেখো এই নর্মাল ফোর্স অভিলম্ব প্রতিক্রিয়া ইন্টু এই যে এই লম্ব দূরত্ব, ভর কেন্দ্র থেকে বলের এই যে ক্রিয়ারেখার লম্ব দূরত্ব। সো এই দূরত্বটা লাগবে। এটা যদি এক্স হয়, এটা হবে এক্স কজ আলফা, এটা হয়ে যাবে এক্স সাইন আলফা। ভাই ত্রিভুজের ফর্মুলা অ্যাপ্লাই করছি, কিছুই না ভাই, কিছুই না, এটা হয়ে যাবে এক্স সাইন আলফা। এবং মজার জিনিস ভাই, এক্স এক্স কিন্তু এখানে কাটা চলে যাচ্ছে, এক্স এক্স কাটা চলে গেল, এবং এখানে আমি দেখি যে এফ ইজ ইকুয়াল টু সাইন বাই কস টেন আলফা ইন্টু এন, এবং এখান থেকে আমি দেখতে পারতেছি যে টেন আলফা ইজ ইকুয়াল টু এফ বাই এন, এবং এফ কি ছিল? লিমিটিং ফ্রিকশন ছিল, সো কোনো সমস্যা নাই, লিমিটিং ফ্রিকশন। সো এফ লিমিটিং বাই এন, এটারে না আমার চেনা চেনা লাগতেছে, এই মাত্রই দেখে আসছি, এই যে এফ লিমিটিং বাই এন, এটা হলো টেন থিটা সমান হয়ে গেছে। এফ লিমিটিং বাই এন এটা কি হয়ে গেছে? ক্যালকুলেট করে টেন থিটা সমান হয়ে গেছে, উইচ মিনস এই লোকটাকে আলফা কোণে বাঁকাইতে হইতো, সেটা এই লোকটাকে যে কোণে বাঁকাইতে হইতো সেটা হলো আলফা, আর অভিলম্ব প্রতিক্রিয়া না, ভূমির লব্ধি প্রতিক্রিয়া যে বরাবর কাজ করে সেটা হলো টেন থিটা। সো দিন শেষে টেন টেন যদি কাটা হয়ে যায়, তাহলে আলফা ইজ ইকুয়াল টু থিটা হয়ে গেছে ভাই। এর মানে অভিলম্ব প্রতিক্রিয়া যেদিকে কাজ করতেছে তাকে সেদিকেই আলফা কোণে ঘুরতে হবে, সমান অ্যাঙ্গেলে ঘুরতে হবে। এই কারণে বইগুলিতে তোমাকে সিম্পলিফাই করে দিছে যে অভিলম্বের সাথে থিটা কোণে ঘুরতে হবে, কেন থিটা করে ঘুরতে হবে? কারণ দিন শেষে টর্কে ক্যালকুলেশন করে আমরা এটাই পাই। এটা গেল ঠিক আছে। তবে এখানে কি ফ্রিকশন বল কাজ করবে কোন দিকে? কেন্দ্র বরাবর ফ্রিকশন কাজ করবে, আর উপরের দিকে কাজ করবে অভিলম্ব প্রতিক্রিয়া, এবং এই দুইজনের লব্ধি হয়ে যাবে আর, এবং আমরা এখান থেকে দেখতে পারবো যে আর কস থিটা ইজ ইকুয়াল টু এন অভিলম্ব প্রতিক্রিয়া, আর আর সাইন থিটা ইজ ইকুয়াল টু কেন্দ্রমুখী বলের সমান, বা এটার আমরা বলি এফ, আর সাইন থিটা ইজ ইকুয়াল টু এফ। এবং মজার জিনিস কি বলছিলাম, এই যে অভিলম্ব প্রতিক্রিয়া কি করে ভাই? এই অভিলম্ব প্রতিক্রিয়া নিচের দিকে যে এমজি, এই এমজি সমানই অভিলম্ব প্রতিক্রিয়া, সো এই অভিলম্ব প্রতিক্রিয়া হলো এমজি এর সমান। আর অন্যদিকে আমার এই যে ফ্রিকশন, বা এটার আমরা বলি লিমিটিং ফ্রিকশন, এটা হলো আমাদের কেন্দ্রমুখী বলের সমান, কেন্দ্রমুখী বলের যোগান দেয় এমভি স্কোয়ার বাই আর। এটা হলো আমার 1 নম্বর ইকুয়েশন, এটা হলো আমার 2 নম্বর ইকুয়েশন। এইবার এতক্ষণ সব কিছু বোঝার পরে এবার 2/1 যদি করি, তাহলে আমরা পাই আর সাইন থিটা বাই আর কস থিটা ইজ ইকুয়াল টু এফ লিমিটিং ডিভাইডেড বাই নর্মাল ফোর্স ইজ ইকুয়াল টু এমভি স্কোয়ার বাই আর ডিভাইডেড বাই এমজি। সো এখানে এম কাটা, এখানে আর কাটা, আমি দেখতেছি যে টেন থিটা ইজ ইকুয়াল টু এফ লিমিটিং ফ্রিকশন ডিভাইডেড বাই নর্মাল ফোর্স ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি, উইচ মিনস সারা জীবনই এখানে ফ্রিকশন ছিল, সারা জীবন ফ্রিকশন থাকবে, ফ্রিকশন ছাড়া সে ঘুরতে পারবে না, ফ্রিকশন ছাড়া কি করতে পারবে না? ঘুরতে পারবে না। ওকে, এবং তাকে অভিলম্বের সাথে যে থিটা কোণে ঘুরতে হইলো সেটা টর্করে বাতিল করার জন্য ঘুরতে হয়েছে, ঠিক আছে, যাতে সে উল্টায় না যায়, এই কারণে তাকে ঘুরতে হয়েছে। কেন্দ্রমুখী বলের যোগান কেউ দেয় নাই, কেন্দ্রমুখী বলের যোগান দিছে হলো ফ্রিকশন, মানে ইট ওয়াজ ফ্রিকশন, এবং ফ্রিকশন আমাদের লাগবেই। ওকে, সো ফ্রিকশন আমাদের অ্যাকচুয়ালি ওই যে কোয়েশ্চেনে এক্সট্রা অ্যাড করা লাগতো না। আচ্ছা, এই পর্যন্ত বুঝতে পারছি tan থিটা ইজ ইকুয়াল টু এফ লিমিটিং ডিভাইডেড বাই এন ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি। আচ্ছা, তাহলে এখান থেকে আমি একটু হালকা করে লিখি, এই যে tan থিটা, তাকে অ্যাকচুয়ালি এই tan থিটা আমরা বলছিলাম থিটার আলফা সমান, এর মানে অভিলম্ব প্রতিক্রিয়া, ভূমির প্রতিক্রিয়া, যে বারবার অভিলম্ব কেন বলতেছেন ভাই, ভূমির প্রতিক্রিয়া যেদিকে তাকে সেদিকেই ঘুরতে হবে, এবং সমান অ্যাঙ্গেলে tan থিটা tan আলফা অ্যাঙ্গেলে ঘুরতে হবে, আর এদিকে এফ লিমিটিং ডিভাইডেড বাই এন ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি। আচ্ছা, এখন কথা হলো ভাইয়া
এফ লিমিটিং ফ্রিকশনটা কি ছিল ভাই, মিউ ইন্টু এন না, মিউ ইন্টু এন ছিল, সো এটা হয়ে যাবে মিউ ইন্টু এন ডিভাইডেড বাই এন। সো এটার আমরা বলতে পারি মিউ, মিউ ইন্টু এন ইজ ইকুয়াল টু এন, তো এটার আমরা কি বলতে পারি, মিউ বলতে পারি না, এক্স্যাক্টলি এই যে ভি স্কোয়ার বাই আর জি, ভি স্কোয়ার বাই আর জি ইজ ইকুয়াল টু টেন থেটা। সো এই যে এইটা হলো আমাদের অ্যাকচুয়াল ফর্মুলা, টেন থেটা ইজ ইকুয়াল টু মিউ ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি। এই মিউ কি, এটা হলো স্থিতিঘর্ষণ সহগ বা স্থিতিঘর্ষণ গুণাঙ্ক, ঠিক আছে, টেন থেটা ইজ ইকুয়াল টু মিউ ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি। সো আমি যদি হালকা করে তোমাকে রিক্যাপ দেই, রিক্যাপটা কি ছিল, রিক্যাপটা কি ছিল, যে এই যে একটা লোক এটা ধরো একটা লোক, সো এই লোকটা সাইকেলের সাহায্যে ঘুরতে চাইতেছেন একটা বৃত্তাকার পথে, ইনি কি করতে চাচ্ছেন, সাইকেলের সাহায্যে ঘুরতে চাচ্ছেন, সাইকেলের সাহায্যে ঘুরতে চাচ্ছেন। সো এই দিক বরাবর আমাদের ভি বেগ থাকবে, না সরি এদিক বরাবর আমার কেন্দ্রমুখী বল লাগবে, সে বৃত্তাকার পথে ঘুরতে যাচ্ছেন, ইয়েস। সো কি হইলো, আমাদের অভিলম্ব বরাবর অভিলম্ব প্রতিক্রিয়া থাকলো, আর এদিক বরাবর কি থাকলো, আমাদের ফ্রিকশন থাকলো, যেহেতু সর্বোচ্চ বেগে ঘুরতে যেতেছেন, সো এফ লিমিটিং, এবং এই এফ লিমিটিং বা এই ফ্রিকশন ফোর্সটাই আমাদের কেন্দ্রমুখী বলের যোগান দিল, কেন্দ্রমুখী বলের যোগান দিল। কিন্তু এখন কথা হইলো যে ভাইয়া এই ফ্রিকশনের কারণে তিনি কি হইতে চাইতেছিলেন, তিনি টর্কের কারণে তিনি ঘুইরা যেতে চাইতেছিলেন, টর্কের কারণে কি হইতে চাইতেছিলেন, ঘুইরা যেতে চাইতেছিলেন। এই কারণে তিনি কি করলেন, এই টর্কটারে বাধা দেওয়ার জন্য, উনি উল্টায় যাতে না যান সেটারে বাধা দেওয়ার জন্য তিনি বিপরীত দিকে উলম্বের সাথে আলফা কোণে ঘুরলেন, উলম্বের সাথে কি করলেন, আলফা কোণে ঘুরলেন, এবং তখন এদিক বরাবর থাকলো ফ্রিকশন, উপরের দিকে থাকলো অভিলম্ব প্রতিক্রিয়া, এবং এই দুজনের লব্ধি, যেটাকে আমরা বলি আর বলি বা ভূমির প্রতিক্রিয়া বলি, সেটা থাকলো এই অ্যাঙ্গেলে। এবং আমরা ক্যালকুলেশন করে দেখতে পারলাম যে এই দুজনের লব্ধি যেদিকে, অ্যাকচুয়ালি তাকে সেদিকেই ঘুরতে হবে, এই দুজনের লব্ধি যেদিকে তাকে আসলে সেদিকেই ঘুরতে হবে যদি তিনি টর্ক থেকে বাঁচতে চান, ঠিক আছে। সো বেসিক্যালি দিন শেষে আমরা যেটা পাইলাম, আর কস থেটা is equal to normal force which is equal to mg, এবং আমরা দিন শেষে পাইলাম r sin theta which is equal to limiting friction which is equal to mv square by r। সো দিন শেষে এই ফ্রিকশনটাই আমাদের কেন্দ্রমুখী বলের যোগান দিছেন, যেহেতু আসলে এই এফ আর এন কে যোগ করেই আমি যেহেতু আর পাইছি, সেহেতু দিন শেষে এই আর হইলো এই যে দিন শেষে এই এন হইলো এই আর এর একটাই উপাংশ, আবার এই ফ্রিকশন এও দিন শেষে অ্যাকচুয়ালি আর এরই একটা উপাংশ, তাই না। একটা বলকে যদি দুজনের সমষ্টি হিসেবে পাই, তাহলে এই দুজনের কি বলে, এই বলেরই উপাংশ বলে, ঠিক আছে। সো এই যে পাইলাম, সো আর সাইন থিটা ইজ ইকুয়াল টু এফ লিমিটিং, এবং এখানে বাকিরা ভুল করতেছিল যে তারা আর সাইন থিটার সাথে এফ লিমিটিং যোগ করে দিতেছিল, কিন্তু দিন শেষে আর সাইন থিটা আর এফ লিমিটিং সমান। আমরা ঘুরছিলাম কিসের জন্য, টর্কটারে বাধা দেওয়ার জন্য। সো গেল, এবার আমি 2/1 করলে আমরা যে জিনিসটা পাবো, টেন থিটা ইজ ইকুয়াল টু মিউ ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি। হোপফুলি তুমি রিক্যাপটা বুঝতে পেরেছো। এবার আমরা ওই সেম কোয়েশ্চেনটা সলভ করি, যে একজন বাইক চালক 50 মিটার বৃত্তাকার পথে ঘুরতে যাচ্ছেন, তিনি সর্বোচ্চ কত বেগে বাঁক নিতে পারবেন, সেক্ষেত্রে তাকে কত কোণে বাঁক নিতে হবে। সো এই যে লোক বৃত্তাকার পথে ঘুরতে যাচ্ছেন, তাহলে আমরা ডাইরেক্ট লিখে ফেলবো টেন থেটা ইজ ইকুয়াল টু মিউ ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি। ভি কি, এখানে ভি স্কোয়ার কিন্তু অ্যাকচুয়ালি ভি ম্যাক্স স্কোয়ার, তাই না, সর্বোচ্চ নিরাপদ বেগ, ঠিক আছে। তাহলে এখান থেকে আমার এই টেন থেটা তো লাগতেছেই না আপাতত, সো ভি ম্যাক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু মিউ আর জি, বা আমরা বলতে পারি ভি ম্যাক্স ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ আর বা মিউ আর জি, হোয়াট এভার, মিউ আর জি। সো মিউ এর ভ্যালু 0.25, ব্যাসার্ধের ভ্যালু 50, আর জি এর ভ্যালু আমাদের 9.8 পেয়ে গেলাম এটা। সো ক্যালকুলেটর দিয়ে আমরা একটু ক্যালকুলেট করে ফেলি, স্কোয়ার রুট অফ 0.25 50 ইন্টু 9.8। সো করলাম, এখানে আমরা সর্বোচ্চ নিরাপদ বেগ মিটার পার সেকেন্ডে পাবো। এরপর আমরা দিন শেষে দেখো ফ্রিকশনের কারণেই ঘুরতে পারতেছিলাম, সো টেন থেটা ইজ ইকুয়াল টু মিউ। এবার আমি প্রথম দুইজনের ইউজ করি, এবার আমি দেখতে পারতেছি যে টেন থেটা ইজ ইকুয়াল টু মিউ, সো থেটা ইজ ইকুয়াল টু টেন ইনভার্স মিউ, অথবা ভি স্কোয়ার বাই আর জি দিয়েও করতে পারতাম, কোনো সমস্যা নেই, টেন ইনভার্স মিউ। সো এখানে হয়ে যাবে টেন ইনভার্স 0.10 কিরে ভাই নষ্ট হয়ে গেছে, না 0.25, টেন ইনভার্স 0.25, 14 ডিগ্রি অ্যাঙ্গেলে তাকে ঘুরতে হবে। আর এদিকে মান হয়ে যাবে হলো স্কোয়ার রুট অফ 0.25 ইন্টু 50 ইন্টু 9.8। হোপফুলি মাথার উপর দিয়ে কিছু যায় নাই, আমি আশা করি মাথার উপর দিয়ে কিছু যায় নাই। এই যে 11 মিটার পার সেকেন্ড বেগে তিনি যাইতে পারবেন, এটা হলো তার ম্যাক্সিমাম ভেলোসিটি। আরেকটা কোয়েশ্চেন করি, মাথার ক্লিয়ার হয়ে যাবে, যে একজন বাইক চালক 50 মিটার বৃত্তাকার পথে ঘুরতে যাচ্ছেন, স্থিতিঘর্ষণ গুণাঙ্ক দিয়ে রাখছেন, তিনি 15 মিটার পার সেকেন্ড বেগে বাঁক নিতে পারবেন কি,
হ্যাঁ 15 মিটার পার সেকেন্ডে বাঘ নিতে পারবেন, এটা জিজ্ঞাসা করছে। সো বেশিরভাগ পোলাপান সবাই ভুল কি করতো, সবাই রং জিনিসটা যেটা করতো, যে তারা ওই যে আগের মতো করতো অথবা এইভাবে করতো যে tan θ ইজ ইকুয়াল টু v স্কোয়ার বাই rg করতো, rg করে দেখতো যে আচ্ছা v স্কোয়ার বাই rg করতো, এখানে এই যে তখন tan θ ইজ ইকুয়াল টু বলতো যে সে যদি বাঘ নিতে চান তখন তাহলে 15 স্কোয়ার ডিভাইডেড বাই 9.8 ইন্টু 50, এভাবে তিনি ওরা থেটার ভ্যালু বের করতো, বুঝছো? এবং এটা হয়ে যেত ভুল, এবং এটা কি হয়ে যেত ভাই, ভুল হয়ে যেত। কারণ আমরা জানি যে tan θ ইজ ইকুয়াল টু মিউ ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি। এই মিউ কি ভাই, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক ভাই, আমার বারবার বলতে বলতে দিও না, বলতে বাধ্য করো না। সো এইবার আমি কি করব, যে তাকে এইখানে চেক করতে হবে, এই যে এখানে যে ভি ম্যাক্সিমাম কত বেগে ঘুরতে পারবে, সেটা হলো স্কোয়ার রুট অফ মিউ এস আর জি, এবং মিউ এস আর জি আমরা পাইছিলাম 11 মিটার পার সেকেন্ড, উইচ ইজ লেস দেন 15 মিটার পার সেকেন্ড। তিনি তো ঘুরতেই পারবেন না, ঘুরতে পারবেন, ঘুরতে পারবেন না, ঘুরতে পারবেন না। সো ঘুরতে যেহেতু পারবেন না, সেক্ষেত্রে তার বাঁকানো কোনো অপশনই নাই ভাই। সে যদি একদম একদম মাটির মধ্যে মিশাও যায় তাও ওই ঘুরতে পারবে না, কারণ ফ্রিকশন ছাড়া বৃত্তাকার পথে ঘোরা সম্ভব নয়। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে, এতটুকু যদি করতে পারো। এছাড়া আমরা আরও হয়তো কিছু কোয়েশ্চেন আনতাম। সো ব্যাংকিং অ্যাঙ্গেল হলো এমন একটা অ্যাঙ্গেল যেখানে আমরা ফ্রিকশনটাকে বাইপাস করতে পারি, যে ফ্রিকশন ছাড়াও আমরা ব্যাংকিং কোণের ক্ষেত্রে ঘুরতে পারি। সো ঠিক আছে, এটা আমরা দেখবো মেইন ক্লাসে। সো যুক্ত হয়ে যাও আমাদের সাথে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, আসসালামু আলাইকুম।